প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেটি আমাদের পাঠিয়েছে রহমান। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। নিজের কবর কবে কাটবি নূর? নূর মিয়ার হাতের কোদাল চালানো বন্ধ হয়ে যায় এ কথা শুনে। সাধারণত গ্রামের লোকজন মারা গেলেই ইচ্ছে করেই কবর কেটে দেয় সে, কিন্তু সেটা কবরস্থানের। আর আজকে কবর কাটছে একটা বিলের মাঝখানে একা একা, কারণ এবার বর্ষায় গ্রামের কবরস্থানগুলো ডুবে গেছে। ঘাড়টাকে ঘুরিয়ে পিছনে তাকিয়ে চার্জার লাইটটা উঁচু করে ধরে সে। কেউ নেই। তাহলে এ কথা তাকে কে বলল? আবারও আপন মনে কবর খুঁড়তে থাকে নূর মিয়া। ঘুমের ঘরে উঠে এসেছে তাই তো মনে হচ্ছে, তাই আবল তাবল শুনছে সে। এটা বলে নিজের মনকে নিজেকে সান্ত্বনা দেয় সে। এবং নূর মিয়া, কি বললাম তোকে? এবার ভরকে উঠে নূর মিয়া লাইট সামনের দিকে ধরতেই দেখে কাফনের কাপড় পেঁচানো একটা অবয়ব তার থেকে কিছু একটা দূরে দাঁড়িয়ে আছে। প্রচন্ড সাহসী নূর মিয়া, সেজন্য ভয় না পেয়ে সামনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কে আপনি ভাই? এত রাতে এখানে কি করেন? আমারে চিনতে পারছিস না নূর মিয়া? আমি তো তোরে কবর খোঁড়ার জন্য ডেকে নিয়ে আসলাম। মানে? নূর মিয়া, এবং তোর বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। যে কাজ করছিলি সেই কাজ কর। আমার ভাইয়ের লাশটা নিয়ে আসি, দাফন করাতে হবে। একথা বলেই অবয়বটা গায়েব হয়ে যায়। নূর মিয়া আল্লাহর যত কালাম আছে সব পড়তে থাকে, বুকে ফু দিয়ে বলে, কিচ্ছু হবে না এই নূরের, আল্লাহর কালাম আছে সাথে। ততক্ষণে কবর রেডি হয়ে গেছে। নূর মিয়া লাইট মেরে এবার সেই নৌকায় খুঁজতে থাকে, এবং যেটাতে করে সেই বিলের মাঝখানে এসেছিল, কিন্তু চতুর্দিকে খুঁজেও পায় না। সে এবার হতাশ হয়ে পড়ে। তার সাথে যোগ দেয় তার মনের কোণে পড়ে থাকা ভয়। সামনের দিকে একটু এগিয়ে যেতেই পিছন থেকে সেই একটু আগে সুরেলা কণ্ঠে বলে ওঠে, নূর এদিকে আয়, জানাজার নামাজটা তোকেই পড়াতে হবে। নূর মিয়া ভয়ে থরথর করে কাঁপতে থাকে। পিছনে তাকিয়ে দেখে অনেক লোক, এবং সবার গায়ে সাদা কাপড়। এবং নূর মিয়া ভয়ে ভয়ে সামনে এগিয়ে এসে লাইট মারে খাটিয়ার ওপরে একটা লাশ শোয়ানো আছে খাটিয়াতে। লাশটার মুখটা বের করা হয়। তার জীবনে এত সুন্দর লাশ সে কখনো দেখেনি। যেন চেহারা দিয়ে নূরে ঝলকালি বের হচ্ছে। একটা ঘরের ওপরেই সে জানাজা করার জন্য দাঁড়িয়ে যায়। সে অনুভব করে তার পিছনে হাজার হাজার লোক নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষ করে নূর নিজ হাতে লাশটাকে কবরে নামিয়ে দেয়। সমস্ত কাজ শেষ হলে সেই পরিচিত কণ্ঠস্বর নূরের কাছে এসে বলে, নূর জি, এবং যে কয়েকজন আমার ভাইকে পিটিয়ে মেরেছে তাদের সবগুলোকে এর খেসারত দিতেই হবে। তুই যদি গ্রামে ফিরে তাদের বাঁচাতে পারিস তাহলে তুই ভাগ্যবান, আর না বাঁচাতে পারলে প্রতিটা লাশের জন্য তোকেই কবর করতে হবে। একটা হুমকি যেন এসে পড়ে নূর মিয়ার ওপর। এ কথা শোনার পর নূর মিয়া অজ্ঞান হয়ে যায়। ফজরের আজান কানে যেতেই নূর মিয়ার ঘুম ভেঙে যায়। সে একটা জমির আইলের ওপর শুয়ে আছে। অবছা আলো, অবছা অন্ধকারে যতদূর মনে করতে পারলো নূর মিয়া, তাতে সে বুঝতে পারলো এই জায়গাটা সে চেনে না। তার নিজ গ্রামে এমন কোনো জায়গা নাই যে চিনে না সে। এবং তাহলে এটা কোন গ্রাম? তার পাশেই পড়ে আছে একটা কবর খোঁড়ার সরঞ্জাম, এবং সেগুলো সাথে নিয়ে আইলের পথ ধরে সোজা হাঁটা দিল নূর মিয়া। কিছু দূর এগোতেই একটা লোককে দেখতে পায়। দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে, এই মিয়া, আপনাগো এই গ্রামের নাম কি? মোরাগাছা নাম বলে লোকটা আজব চোখে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু নূর মিয়ার নজর সেদিকে নাই। সে ভেবে উঠতে পারে না তার গ্রাম থেকে 5 গ্রাম দূরে সে কিভাবে আসলো। একটা গাড়ি ভাড়া করে গ্রামে চলে আসে নূর, এবং সারা পথ ভাবতে থাকে, এবং রাতে যা হয়েছে তা কি সত্যি না স্বপ্ন দেখেছে সে। আবার ভাবে স্বপ্ন দেখলে সে মোরাগাছা কিভাবে গেল। বাড়িতে যেতেই তার বউ দৌড়ে তার দিকে ছুটে এসে বলে, তুমি 2 দিন ধরে কোথায় গেছিলে? 2 দিন মানে? 2 দিনই তো। সেদিন রাত্রিবেলা কে জানি তোমাকে ডাকে নিয়ে গেল, তুমি বেলা ডাক শুনতেছিলে, আমি তো নুপুরের আওয়াজ খালি শুনলাম। তোমার এত করে বললাম রাতের বেলা কবর কাটতে যাওয়ার দরকার নাই, তুমি আমার কথা শুনলা না, চলে গেলে। তার মানে আমি 2 দিন আগে বাড়ি থেকে গেছি, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আমি আজ রাতেই গেছি। যা হয়েছে হয়েছে, গোসল করে আসো। গরম পানি করে দিচ্ছি। এবং নূর মিয়া সবকিছু কাঁধ থেকে নামিয়ে গোসল করতে যায়। গোসল করে এসে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে সবকিছু নিয়ে ভাবতে থাকে সে, একদম প্রথম থেকে। সেদিন রাতে তার বউয়ের সাথে শুয়েছিল নূর মিয়া। অনুমানিক রাত তখন হবে 12টার দিকে। কেউ একজন নূর মিয়া বলে ডাকতে থাকে। নূর মিয়া বাড়িতে আছেন? হ্যাঁ আছি। তার বউ হঠাৎ বলে ওঠে, লোকটার ঘুমের ঘরে কথা বলার অভ্যাসটা গেলই না। নূর
মিয়া আবারও শুনতে পায়। নূর মিয়া উঠে আসেন, কবরটা খুঁড়তে যাইতে হবে এবং পশ্চিম পাড়ায় একটা লোক মরেছে 3 দিন আগে, বরফ দিয়ে রাখছিল, আজ রাতে দাফন না করলে পচে যাবেনি। নূর মিয়া তড়িঘড়ি করে উঠে পড়ে। কবর খোঁড়ার কথা শুনলে তার রক্তে একটা তেজ চলে আসে। তার বউ পিছন থেকে 1000 বার ডাকতে থাকে, কিন্তু সে এসব শোনে না। বাইরে গিয়ে দেখে লোকটার পাশের গ্রামের এবং তার সাথে করে লোকটার রওনা দেয়, বলে গ্রামের বিলের কবর খুঁড়তে যাইতে হবে। নূর মিয়া কোনো কথা না বলে সোজা তার পিছু পিছু হাঁটতে থাকে। তারপর একটা নৌকাতে করে বিলের মাঝখানে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়। এতটুকু ভালো মতোই মনে আছে নূর মিয়ার, বুঝতে পারে এটা কোনো জিনের কাজ। কিন্তু লাস্টে যে হুমকিটা দিল ওই জিনটা, সেটার মানে কি? তাড়াতাড়ি করে সে তার গ্রামের মসজিদের হুজুরের কাছে চলে যায়, সমস্ত ঘটনা খুলে বলে। হুজুর বলে, ভালো কিছু জিনের পাল্টানে পড়েছিলেন নূর মিয়া, তবে জিনরা যা বলে সেটা করার চেষ্টা করে। আগে দেখতে হবে প্রতিশোধটা কাকে দিয়ে শুরু করে। দিন গড়িয়ে রাত আসে, এভাবে কয়েকদিন পেরিয়ে গেলে নূর মিয়া সেই বিষয়টা ভুলে যায়। সেদিন ভাদ্র মাসের আমাবস্যা। এই আমাবস্যায় নূর মিয়ার গা গতর ব্যথা হয়, আর এবারও ব্যতিক্রম হলো না। রাতে শুয়ে তার বউকে বলছে, হাতে পায়ে গিরায় একটু গরমের ছেঁকা দিয়ে দেও তো, ব্যথার জ্বালায় মরে গেলাম। তার বউ ছেঁকা দিতে থাকলে আরামে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা স্বপ্ন দেখে সে ঘুম থেকে উঠে পড়ে। স্বপ্নে সেই লম্বা আলখাল্লা পরা লোকটা নূর মিয়াকে বলছে, নূর মিয়া, সব ভুলে গেলি? তুই ভুলতে পারিস, কিন্তু আমরা ভুলি নাই। কালকে একটা কবর কাটা লাগবে, প্রস্তুত থাকিস। গায়ের ব্যথা ঠিক হয়ে যাবে তোর, এবং তবে যার জন্য কবর কাটবি তাকে বাঁচাতে পারিস কিনা দেখ। আজ রাতে সাপের কামড়ে সে মারা যাবে। নূর মিয়া ঘুম থেকে উঠে গায়ের জামাটা নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামটা বেশি বড় না, তবুও এটা খুঁজে বের করা কঠিন যে কে কাল মারা যাবে। এবং সারা গ্রাম ঘুরেও সে যখন কারো মারা যাওয়ার কথা শুনতে পেল না, তখন সে বাড়িতে ফিরে আবার শুয়ে পড়ল। ভাবলো সেটা দুঃস্বপ্ন ছিল। নূর মিয়া সকালটা সুন্দর হলো না। সকাল হলেই মসজিদের মাইকে বলতে শুনলো সে এলাকার একটা যুবকের মৃত্যু হয়েছে। সে দৌড়ে সেই বাড়িতে চলে গেল এবং তার স্বপ্ন সত্যি কিনা দেখার জন্য সে লাশের কাছে চলে যায়। আসলেই তার স্বপ্নটা সত্য, কিন্তু এই ছেলেটার সাথে ওই জিন বা সাদা আলখাল্লা পরা লোকটার কি সম্পর্ক ছিল? কেনই বা এই বয়সে এমন মৃত্যু হলো তার? এবং নূর মিয়া কোনো কিছুর উত্তর পাচ্ছিল না। সে বাড়িতে এসে কবর খুঁড়তে চলে গেল এবং এই সময়ে এলাকার একটা কথা ভেসে বেড়াতে লাগলো। মধ্যরাতে অনেকে নুপুরের শব্দ শুনতে পায়, আর এই শব্দ শুনে বাইরে বের হলেই একটা ছায়া দেখতে পায় তারা। এবং নূর মিয়া সকালের মিষ্টি রোদের মধ্যেই কবর খুঁড়তে গিয়ে টেনশনে ঘেমে একাকার হয়ে গেছে। তার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, কেন এই আলখাল্লা পরা লোকটা তার কাছে এসব কথা বলছে? মনে মনে ঠিক করে নিল এবার স্বপ্নে লোকটা আসলে তাকে সোজা প্রশ্ন করে বসবে। নূর মিয়ার আজকে একজন সহকারী এসেছে। সে শাবল চালাতে চালাতে বলল, নূর মিয়া, মনে হচ্ছে কোনো টেনশনে আছেন। নূর মিয়া সেগুলো শুনতে পেল না। লোকটা এবার তাকে ডাক দিল, নূর মিয়া, ওই নূর মিয়া। নূর মিয়া যেন ধ্যান ভেঙে গেল এবং সে হুট করে উত্তর দিল, হুঁ। এবং সে, কখন থেকে তোমারে ডাকছি। কিসের টেনশন এত? কিছু না, শরীরটা খারাপ, তাই ভালো লাগছে না। কবরের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেই নূর মিয়ার গা ঘিন ঘিন করে উঠতে লাগলো। এবং জীবনে এত বড় পাপ সে কখনো করেনি। সে এত বড় পাপ কেমন করে করতে পারলো সেটা ভেবে সে বারবার আস্তাগফিরুল্লাহ বলে উঠল। সেদিন ভালো মতোই ছেলেটার দাফন সম্পূর্ণ হলো। ছেলেটার মা বারবার বলছিল সে নাকি কোনো সাপ দেখে নাই, অদৃশ্য কোনো সাপ তার ছেলেকে কামড়িয়েছে। বিষয়টা একটু অবাক করার মতোই। ছেলেটাকে সাপ কামড়ানোর সময় কি তার মা সাথেই ছিল? পরিস্থিতি বুঝে এ প্রশ্নটা আর করল না নূর মিয়া। সেদিন রাতেই নূর মিয়া বুঝতে পারে তার ঘর হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। লাফ দিয়ে বিছানার ওপর উঠে বসে নূর মিয়া। তার পায়ের কাছাকাছি একটা লোক দাঁড়িয়ে এবং লোকটার অর্ধেক সাপের আকৃতি, বিশেষ করে পায়ের দিকে। নূর মিয়া ভাবে সেটা তার চোখের ভুল। এটা ভেবে সে চোখ ডলে আবারও সামনের দিকে তাকায়। সেটা আসলেই তার চোখের ভুল ছিল কিনা সে জানে না, কিন্তু সেটা এটা বুঝতে পেরেছে যে একটা সাপকে রাগান্বিত করলে সেটা যেমন ফসফস শব্দ করে ওঠে, তার ঘর থেকে সেরকমই শব্দ ভেসে আসছে। এবং নূর মিয়া এবার সোজা প্রশ্ন করে বসলো, কে আপনি? কি চান আমার কাছে? লোকটা একটা লম্বা অট্টহাসি দিয়ে বলল, নূর মিয়া, এত ভয় পাচ্ছিস কেন? তোর কাছে আমি সংবাদ দিতে এসেছি, এবং তোকে কষ্ট করে যে কাল আরেকটা কবর কাটতে হবে। না না, মানে বুঝিস না? আজকেও তো আমাবস্যার মতো ঘোর অন্ধকার। আজকেও একটাকে আমি এই দুনিয়া ছাড়া করব। কি সব বলছেন আপনি? নূর মিয়া বলে,
আমি ঠিকই বলছি এবং তুই তোর কাজ করে যা, কিন্তু আপনি এসব আমাকে বলেন কেন? কেন আমার সাথে এমন হচ্ছে? কথাগুলো বলে নূর মিয়া কেঁদে ফেলে। তোকে আরেকটা কথা বলি নূর মিয়া, তোর একটা ছেলে আছে না, টকবকে যুবক, তাকে একটু সাবধানে রাখিস। দেখা গেল বাপ হয়ে ছেলেটার কবর কাটলি। কি বলছেন এসব? আমাকে মুক্তি দেন। মুহূর্তের মধ্যে সমস্ত রুম অন্ধকার হয়ে গেল। নূর মিয়ার কানে নুপুরের শব্দ ভেসে আসতে লাগলো, যেটা অনেক দূর থেকে আসছিল। নূর মিয়া তখন তার পাশের রুমের দরজা খোলার শব্দ পেল। তার বুঝতে বাকি রইল না যে তার ছেলেই সেই রুমের দরজা খুলেছে এবং সে দৌড়ে সেখানে চলে গেল। নূর মিয়া দেখতে পেল তার ছেলে রহমান হঠাৎ উঠোন ছেড়ে হঠাৎ সেজে হেঁটে হেঁটে যাচ্ছে এবং সে পিছন থেকে বারবার রহমানকে ডাকতে থাকলো এবং কিন্তু তার ছেলে দিকে তাকাচ্ছিল না তার দিকে এবং শুনছিল না। দৌড়ে তার ছেলের কাছে গিয়ে স্পর্শ করলো রহমানকে এবং এই রহমান, তোর কি হয়েছে? কোথায় যাস তুই? সে যেন সম্বিত ফিরে পেল। আব্বা, তুই কই যাস? কোথাও না, কোথাও না আব্বা, আমি এখানেই কেমন করে আসলাম। যা ঘরে যা, এখানে কেমন করে এসেছিলি শোনা লাগবে না। নূর মিয়া বুঝতে বাকি রইল না সেই লোকটা যাদের কথা বলেছে রহমান তাদের মধ্যেই একজন। কিন্তু কি করেছিল রহমান একমাত্র সেই বলতে পারে, কিন্তু এখন শোনা সম্ভব না, সকালে শুনতে হবে। নূরের মাথায় তখন অন্য একটা চিন্তা ঘোরাফেরা করছিল, সেটা হলো আলখাল্লা পরা লোকটা আজও একটা মৃত্যুর ঘোষণা দিয়ে গেছে। তাহলে কার মৃত্যু হচ্ছে আজ রাতে? তার কি বাইরে বের হওয়া উচিত? এবং নূর মিয়া সত্যি সত্যি গায়ে গামছা জড়িয়ে এবং বের হয়ে গেল। নিশিরাতে সে একা একা সমস্ত গ্রাম ঘুরে দেখার পণ করে এবং মনে মনে চাচ্ছিল আর একটা কবর যত না করতে হয় তাকে। সে চাইলেও প্রথমে গ্রামের পশ্চিম দিকে যাবে। যা ভাবা তাই কাজ। নূর মিয়া হাতে একটা টর্চ লাইট আর একটা লাঠি এবং ছোটকাল মুরব্বীদের থেকে শুনেছিল রাতে ভয় পেলে যদি দোয়া পড়ে এবং লাঠি দিয়ে দাগ দিয়ে তার মাঝে সে দাঁড়িয়ে থাকে তাহলে কোনো কিছুই হয় না। নূর মিয়া সেজন্যই একটা লাঠি নিয়ে এগোতে থাকে। পশ্চিম দিকে যাওয়ার পথে একটা বড় বাঁশবাগান আছে। সচরাচর রাতে ওই এলাকার দিনেও মানুষ যাতায়াত করে না, আর দিনে করে হাতে গোনা কজন মাত্র। যদিও বা যায় তাহলে সাথে কয়েকজন লোককে নিয়ে যায়। এ বাঁশবাগানের কিছু অতীত কাহিনী আছে যা লোকমুখে প্রচলিত। নূর মিয়া মনের মধ্যে সমস্ত চিন্তা ভাবনা এসে ভর করেছিল। যদিও সে সহজেই কোনো কিছু দেখে ভয় পায় না, তবুও তার ভয় হচ্ছিল, কারণ মনের ভয় হলো বড় ভয়। বাগানের অর্ধেক পার হতেই নূর মিয়া দেখে একটা বাঁশ লম্বালম্বি ভাবে রাস্তা জুড়ে পড়ে আছে। কোনো ঝড় নাই, কিছু নাই। একটা আস্ত বাঁশকে এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে যায় নূর মিয়া। আবার ভাবে হয়তো দিনের বেলায় কাটতে এসে ফেলে চলে গেছে কেউ। সেটা ভেবেই নূর মিয়া সবচেয়ে বড় ভুলটা করে বসে। নূর মিয়া বাঁশটাকে ডিঙিয়ে যেতে গেলেই বাঁশটা তখন খাড়া হয়ে সোজা ওপরের দিকে উঠে যায়। নূর মিয়া এই প্রথম ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আল্লাহর নামে সে সমস্ত দোয়া দরুদ পড়তে থাকে এবং একটা সময় সে অনেক ওপর থেকে মাটিতে পড়ে যায়। প্রচন্ড আঘাত পায় নূর মিয়া, কিন্তু হাঁটা চলা করার মতো শক্তি অবশিষ্ট থাকে তার এবং সে দৌড়ে বাঁশবাগানটা পার হয়। পিছন থেকে সে অনেক মানুষের হাসাহাসির শব্দ পায়, কিন্তু তাকানোর সাহস পায় না। বৃদ্ধ বয়সে এসে এ কোন যুদ্ধে পড়লাম রে বাবা, নিজেকে প্রশ্ন করে নূর মিয়া। আর কিছু সময় দৌড়ানোর পর সামনে থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায় নূর মিয়া। আর একটু আগালে সে বোঝে একজন না, অনেকে কান্না করছে। তার মানে আবারও কি কবর কাটা লাগবে? সে জোরে পা ফেলে কান্নার দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে রহমানের বন্ধু সোহানকে জড়িয়ে ধরে তার মা বোন কান্না করছে। নূর মিয়া কাছে গিয়ে প্রশ্ন করে, সোহানের মা, কান্না করো কেন? সোহানের কি হয়েছে? সোহানের মা কান্না জড়িত কণ্ঠে বলে, সোহান আর নাই, ওরে সাপ কামড়াইছে, সোহান আর নাই। নূর মিয়া দেখে পাশেই একটা খুঁটিতে সোহানের বাপ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে এবং এ পানি সন্তান হারানোর। নূরের কাছে গিয়ে সোহানের বাপের মাথায় হাত রেখে বলল এবং টের পাইলে কেমন করে যে সাপ কামড়িয়েছে। সোহানের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও নিজে সাপ সাপ বলে চিল্লানি দিয়ে উঠেছিল। আমরা এসে দেখি ওর নিঃশ্বাস চলছে না। এবং আচ্ছা, তোমরা কি নূপুরের আওয়াজ পেয়েছো? ভাই নূর, এবং আমরা সবাই শুনেছি। সোহানের বাবা আর কোনো প্রশ্নই করলো না নূরকে, এবং প্রশ্ন করার মতো শক্তি তার মাঝে নেই। সে রাতে নূর মিয়া বাড়ি ফিরল না। সকাল হলেই তবেই এলো। গায়ের ব্যথা অপেক্ষা করে সে কবর কাটতে গেল। আর সে কবর কেটে বাড়িতে আসলো এবং নূর মিয়া সিদ্ধান্ত নিল
ছেলেকে এই ব্যাপারে প্রশ্ন করবে, কিন্তু অনেক ভেবে দেখলো আজ না, অন্য একদিন করা যাবে। এরপর কয়েকদিন খুব ভালোই কাটলো নূর মিয়ার। কোনো দুঃস্বপ্ন নেই, কোনো কবর খোঁড়ার ঝামেলাও ছিল না, ছেলেটাও সুস্থ আছে। দিন 15 পরে নূর মিয়া আবারও স্বপ্ন দেখলো। স্বপ্নে সেই আলখল্লা পরা লোকটা এসেছে। নূর, খুবই শান্তিতে ঘুমাচ্ছিস, ঘুমিয়ে নে, আর কয়েকদিন পরে আবার কবর খোঁড়া লাগবে। নূর স্বপ্নে প্রশ্ন করলো, আমাকে কি এর থেকে মুক্তি দেওয়া যায় না? মুক্তি? কিসের মুক্তি? তুই চাস নূর মিয়া, এবং তোকে সাবধান করতে পারি শুধু, তুই তোর ছেলেকে দেখে রাখিস, আর পারলে গ্রামে ঘুরে তাদের বাঁচাতে পারিস। কিন্তু আমার সাথে কেন এমন হচ্ছে এবং করছে কে? কারণটা বলুন। আমার ভাইকে যারা মেরেছে আমি তাদের সবাইকে মারব। নূর মিয়া ধরফরিয়ে ঘুম থেকে উঠে বিছানার উপরে বসে পড়ে। তার বউ সাথে সাথে উঠে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই নূর ও তার বউ হাড় চিবানোর শব্দ শুনতে পায়। কটমট কটমট করে শব্দ হচ্ছে, যেটা তাদের চৌকির তোলা থেকে আসছে। নূর মিয়া তার সাথে রাখা টর্চটা জ্বালিয়ে বিছানার উপর চিত হয়ে শুয়ে চৌকির তোলায় নজর দেয় এবং সে একটা বিভৎস কিছু দেখে। ও আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে। সে দেখতে পায় একটা মানুষ নিচে বসে আছে, যার দুটো চোখ বড় হয়ে আছে এবং সে একটা হাড় চিবোচ্ছে। নূর মিয়ার বউ সেটা দেখতে চাইলে সে দেখতে দেয় না। কিছু সময় পার হয় এবং হাড় চিবানোর আওয়াজ বন্ধ হয়ে যায়। নূর মিয়া গভীর রাতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। তার মনে তখন একটা প্রশান্তি আসে। এবং পরের দিন সকালে নূর মিয়া যখন বারান্দায় বসে হাতের কাজ করছিল, তখন তার বউ এসে বলে, কবর খোঁড়ার কাজটা বন্ধ করে দিলে হয় না? ইদানিং কি সব হচ্ছে? এবং সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, এটা আমি সওয়াবের আশায় করি, কোনো কিছুর ভয়ে এই কাজ ছাড়তে পারবো না, যা হয় হবে। কিন্তু তাই বলে কি এইভাবে? এবং আমার কিচ্ছু হবে না, তুমি তোমার ছেলের প্রতি খেয়াল রাখো। এবং নূর মিয়া সেদিন বিকালে তার বোনের বাসায় বেড়াতে যায়, তার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। ফিরতে তার রাত হয়ে যায়। রাত তখন অনুমানিক 10টা বা 10:30 বাজে। নূর মিয়া একমাত্র সঙ্গী তখন তার সাথে থাকা টর্চ লাইটটা, এবং এটাকে সাথে নিয়েই নূর মিয়া চলা শুরু করে। তার মনের কোণে একটা অশনি সংকেত বাজতে থাকে, নয়তোবা তার সাথে আজ রাতে কিছু একটা হবে। তাই সে যত দোয়া দরুদ পারে সব পড়ে নেয়। কিছু দূর যেতেই নূর মিয়া দেখে একটা বিড়াল রাস্তার পাশে মেও মেও করছে। সে সেটাকে দেখেও না দেখার ভান করে সামনের দিকে এগোতে থাকে। আশ্চর্যজনকভাবে বিষয়টা হলো, সে 5 মিনিট হাঁটার পরেও দেখে ঠিক সেই বিড়ালটা হঠাৎ তার দুপায়ের মধ্য দিয়ে বের হয়ে চলে গেল। নূর এবার কিছুটা ভীত হয়ে যায়। বিড়ালটা দ্রুত সামনে এগোতে থাকে এবং একটা সাপের আকৃতি ধারণ করে। মস্ত বড় একটা গোখরা সাপের আকৃতি নিয়ে নূর মিয়ার টর্চ লাইটের আলোয় সোজাসুজি চলতে থাকে এবং নূর মিয়ার চোখ ততক্ষণে কপালে ওঠার অবস্থা। সে পরপর কয়েকবার আয়াতুল কুরসি ও দোয়া ইউনুস পাঠ করে। তার আর কি পড়ার দরকার সেটা সে স্মরণ করতে পারছিল না। এরপর সাপের অবয়বটা আরো একটি আকৃতি ধারণ করে। ক্রমেই সেটা একটা নারীর দেহের আকৃতি লাভ করে। উলঙ্গ একটা নারীর অবয়ব পেয়ে সেটা তার 10 থেকে 12 হাত দূরত্বে হাঁটতে থাকে এবং চোখের সামনে এসব হতে দেখে নূর মিয়া নিজেকে বারবার বলে, এটা যেন স্বপ্ন হয়, কিন্তু তার কথা মেলেনি। কিছু দূর হাঁটার পর সেটা অবয়বটা একটা বট গাছের নিচে এসে থমকে দাঁড়ায়। নূরের দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি এসে সেটা পিচ ঢালা রাস্তার সাথেই ক্রমশই মিশে যেতে থাকে। নূর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে 2-3 বার চোখে হাত দিয়ে চোখ মুছে, কিন্তু যেটা ঘটেছে সেটা তো ঘটবেই। মম যেভাবে আস্তে আস্তে গলে যায়, সেই অবয়বটাও পিচ ঢালা রাস্তার সাথে এভাবেই মিশে যায়। নূর মিয়ার সামনে পা বাড়ানোর মতো শক্তি আর নেই, তাই সে সেখানে দাঁড়িয়েছিল এবং সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, আশায় থাকে কেউ এই পথ দিয়ে আসলে সে বাড়িতে চলে যাবে। নূর মিয়া সেই জায়গা থেকে কয়েক পা পিছিয়ে দাঁড়িয়ে থাকে অচেনা কারো আশার আশায়, এবং তার আশায় আলো জ্বালিয়ে ওঠে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সে দেখে একটা তার সহবয়সী লোক এদিকেই আসছে। লোকটা তার কাছে এসে নিজে থেকেই বলে ওঠে, কি ভাই দাঁড়িয়ে আছেন কেন, চলেন যাই। নূর মিয়া যেন এই প্রশ্নের আশায় ছিল। সে বলে, হ্যাঁ ভাই চলেন যাই। বটগাছটা পার হয়ে নূর মিয়া খুব জোরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। লোকটা বলে ওঠে, ভাই হঠাৎ এত জোরে আলহামদুলিল্লাহ বললেন কেন?
খুশি মনে হচ্ছে খুব? না ভাই, একটা টেনশনে ছিলাম, এখন মনে হচ্ছে মুক্তি পেলাম। ফকফকে পরিষ্কার আকাশে হঠাৎ কোত্থেকে যেন ঘন কালো মেঘ এসে বাসা জমিয়ে ফেলে এবং সাথে শুরু হয় বিদ্যুৎ চমকানি। নূর মিয়া তার পাশে থাকা লোকটির সাথে খোশ গল্পে মেতে ওঠে। এদিকে আলো ঝলকানি ক্রমেই বাড়তে থাকে। সে তার টর্চ লাইট নিভিয়ে লোকটির সাথে হাঁটতে থাকে। একসময় সে খেয়াল করে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে সে তার পাশে থাকা লোকটিকে দেখতে পাচ্ছে না। তার মানে সে কি মানুষের সাথে হাঁটছে না? তাহলে তার পাশে কে? নূর মিয়া ভাবে যে হয় হবে, আমার কোনো ক্ষতি না করলেই হয়। সে তো আমাকে বুঝতে দেয়নি সে অন্য কিছু, তাহলে আমি তো এত কেন ভয় পাচ্ছি? সে লোকটির পায়ের দিকে টর্চ মেরে দেখে সে হাত শূন্যে ভেসে আছে এবং সামনে তাকিয়ে নূর দেখে কিছু দূরেই মোরাগাছা বাজার, আলো জ্বলছে তখনও এবং কিছু দোকানে, এবং লোকটা তখন তাকে বলে, আমি এই পর্যন্তই, আপনি যান, বেঁচে থাকলে অন্যদিন দেখা হবে। নূর মিয়া কয়েক পা সামনে গিয়ে পিছনে তাকিয়ে দেখে যখন বিদ্যুৎ চমকায় লোকটা অদৃশ্য হয়ে যায়। নূর মুচকি হাসি হেসে সামনে এগোতে থাকে। বাজারে গিয়ে পৌঁছাতেই পাশের চায়ের দোকান থেকে একটা লোক হুড়মুড় করে বের হয়ে এসে বলে, আপনি কোনে গেছেন চাচা? কেন? বোনের বাসায় গেছিলাম চাচা, সবুরের ছেলের তো সাপে কামড়েছে জানেন? কোন সবুর? আরে আপনার আব্দুর রহমানের সাথে যে সবুরের ছেলে বেরাতো সে। এবং কি বলছি যেসব, কোথা থেকে সাপে কামড়েছে? ওর ঘরেতে। এবং চল গিয়ে দেখে আসি। চলেন চাচা। এবং নূর মিয়া লোকটাকে সাথে নিয়ে সবুরের বাড়িতে যায় এবং গিয়ে দেখে আসলেই সত্য ঘটনা, সবুরের ছেলেকে সাপে কামড় দিয়েছে। নূর মিয়া আর এক সেকেন্ড সেই বাড়িতে থাকে না, বাড়িতে এসে আব্দুর রহমানের খোঁজ করতে থাকে এবং তার ছেলে তখন ঘরে ঘুমোচ্ছে, তাই সে আর ডিস্টার্ব করে না। তার মাথার মধ্যে তখন একটা জিনিসে ঘোরাঘুরি করতে থাকে, তার সাথে যেদিন কোনো বাজে অভিজ্ঞতা হবে সেদিনই গ্রামে কেউ মারা যাচ্ছে। তার মানে সে আলখাল্লা পরা লোকটা তাদের গ্রামের ছেলেদের বাঁচানোর কথাও বলছে, আবার তার সাথে উল্টাপাল্টা কাজও করছে। নূর মিয়া শপথ করে স্বপ্নে এবার লোকটা আসলেই তাকে কড়া করেই প্রশ্ন করবে, কিন্তু লোকটা কি তার স্বপ্নে আসবে আদৌ? নূর তার ছেলেকে কাছে ডাক দেয়। টকবকে যুবকের মুখ শুকনো, মনে হচ্ছে মাথায় দুশ্চিন্তার ছাপ। আসলে দুশ্চিন্তার থাকাটাই স্বাভাবিক, সাথের বন্ধুগণের করুণ মৃত্যু হয়তোবা এর জন্য দায়ী। তার পাশে বসতে বলে নূর মিয়া ছেলেকে বলে, বাবা জীবনে অনেক পাপ করেছি, কিন্তু শেষ জীবনে এসে আমি কি এমন পাপ করে ফেলেছি যে তার জন্য আমার সাথে এত আজে বাজে কাজ হচ্ছে? জানি এ প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা না, তাই তোমাকে আমি খোলাসা করেই প্রশ্ন করি, তুমি আর বন্ধুরা মিলে কি কোনো খারাপ কাজ করেছো? আব্দুর রহমান তখনও মাটির দিকে তাকিয়েই আছে এবং তার হুঁশ নেই। নূর মিয়া ধাক্কা দিয়ে বলল, আব্দুর রহমান। হ্যাঁ আব্বু। কি বললাম আমি? আমরা কি কেউ খারাপ কাজ করার মতো ছেলে? বলেন আপনি। বয়সের তেজে মানুষ কত কিছু করে, সেই জন্য তোমাকে বিশ্বাস নাই। ভেবে দেখো কারো কোনো ক্ষতি বা অন্যায় করেছো কিনা যার কারণে কারো প্রাণ চলে গেছে। আব্দুর রহমান তার বাবার প্রশ্নের উত্তর দিতে পারে না, উঠে চলে যায় এবং নূর মিয়া ভাবতে থাকে তাহলে কোন কাজের জন্য গ্রামের ছেলেদের এভাবে প্রাণ দিতে হচ্ছে। সে সিদ্ধান্ত নেয় বাকি সবাইকে নিয়ে একটা মিটিং করবে এবং আর তাতে সবাইকে সে প্রশ্ন করবে যে তারা কি এমন করেছে যে সবাইকে এমনভাবে সাপের কামড়ে মরতে হচ্ছে। নূরের শরীরও আর পারছে না, ধকলটা বেশি পড়ে গেছে, তাই সে দিনের বেলায় ঘুমিয়ে পড়ে। সে সেদিন ভর দুপুরে স্বপ্ন দেখে সেই লোকটা তার স্বপ্নে আবারও এসেছে। সে এসে একটা বিজয়ের হাসি দিয়ে বলছে, ক্লান্ত নাকি নূর? আর কত, আরও অনেক। কিন্তু কেন? প্রশ্নের উত্তর পাবি, ধৈর্য ধর। আর ছেলেকে প্রশ্ন করে কি লাভ? তারা তো জানেই না। তাহলে আপনি তাদের মারছেন কেন? আপনজন হারানোর জন্য। পরবর্তী শিকার তোর ছেলে, সাবধান করে দিলাম। দেখি তোর পিতৃশক্তির কত জোর। এরকম করবেন না দয়া করে। নূরের ঘুম ভেঙে যায়। নূরের সমস্ত শরীর ছেড়ে ঘাম আসে। জোরে জোরে বউকে ডেকে বলে, আমাকে বাতাস দাও। কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? ও আল্লাহ, কি হলো উনার? সে কোনো উত্তর দেয় না। তার চিন্তা ভাবনা শুধু তার ছেলেকে ঘিরে এবং নূর লাফিয়ে ওঠে তার ছেলের রুমের সামনে যায় এবং ছেলেকে ডাক দিয়ে নিশ্চিত হয় যে তার ছেলে রুমের মধ্যেই আছে। এলাকায় পরপর কয়েকদিনের এতগুলো যুবক মারা যাওয়ায় বেশ গুঞ্জন উঠে যায়। সবাই বলতে থাকে অদৃশ্য সাপের আক্রমণ হয়েছে গ্রামে এবং সন্ধ্যার পর সমস্ত গ্রামের যুবকদের ঘরের বাইরে বের হওয়া বন্ধ করে দেয় তাদের পরিবার। নূর মিয়া এই সিদ্ধান্তে বেশ খুশি হয়। সে মনে মনে ভাবে প্রতিটা পরিবার যদি তাদের সন্তানদের দেখে রাখে তাহলে ওই লোকটা কাউকে আর হত্যা করতে পারবে না। কিন্তু কেন এই যুবকগুলোকে মারছে সেই খবর আমাকে জানতেই হবে। কিন্তু লোকটা তো তাকে বলেই না।
কেন এদের মারছে? নূর মিয়া আশায় থাকে হয়তো একদিন জানতে পারবে। আব্দুর রহমানকে কাছে ডেকে নিয়ে বলে নূর মিয়া, বাজান, ও আব্বা, গ্রামের অবস্থা তো খারাপ, সন্ধ্যার পরে বাইরে বের হবে না, ঠিক আছে? আচ্ছা আব্বা, আমি ঘরেই থাকবো নে, সমস্যা হলে আপনারে আর মারে ডাকবো নে। হ বাজান, ডাক দিও। ছেলের সাথে কথা বলে বেশ স্বস্তি পায় সে এবং সন্ধ্যার নামাজের পর মসজিদের হুজুরের সাথে কথা বলে নূর মিয়া। হুজুর বলে, আমি তো তেমন একটা কিছু করতে পারবো না, তবে আপনি একজনের কাছ থেকেই এর সমাধান পেতে পারেন। সে হলো ওই আলখাল্লা পরা লোকটা এবং যে আপনার স্বপ্নে আসে। কিন্তু কিভাবে হুজুর? আমার কেন জানি মনে হচ্ছে গভীর রাতে ওই বিলের মাঝখানে যেখানে আপনি তার ভাইয়ের কবর দিয়েছিলেন সেখানে যেতে পারেন এবং তার নাম ধরে ডাকলে সে আসতেই পারে এবং এটা আমার মনে হচ্ছে। নূর মিয়া সিদ্ধান্ত নেয় সে আজকেই যাবে, যেভাবেই হোক এই বিষয়ে আলোচনা করবে। রাতের খাবার খেয়ে নূর মিয়া ঘুমায় না, টর্চটা চার্জে লাগিয়ে গ্রামে বের হয়ে পড়ে। একটা নৌকার ব্যবস্থা করে একজনের থেকে এবং তারপর বাড়িতে এসে সবার ঘুমানোর আশায় থাকে। নূর তার বউকে বলে, আমি রাতে পাশের গ্রামে একটা ওয়াজ মাহফিলে যাব, তুমি আমার আশায় না থেকে ঘুমিয়ে পড়ো এবং এমনই সমস্যা হয় খালি আপনার, আবার রাত করে ওয়াজ মাহফিলে যাবেন এবং আরে সমস্যা নাই, আল্লাহ আছে আমার সাথে। রাত 11টার দিকে নূর মিয়া বাড়ি থেকে বের হয়ে পড়ে এবং সেই বিলের উদ্দেশ্যে। বিলে যেতে হলে একটা সরু রাস্তা দিয়ে তাকে যেতে হবে। নূর সেই রাস্তা ধরে এগোতেই থাকে। একটু হাঁটার পরেই হাঁপিয়ে ওঠে সে, তাই একটা গাছের তলায় বসে পড়ে। হঠাৎ সে লক্ষ্য করে তার সামনে ফোঁস-ফোঁস শব্দ হচ্ছে। লাইট জ্বালানোর সাথে সাথে সে দেখে একটা সাপ তার সামনে এবং তার মুখ সোজা গাছ থেকে ঝুলে আছে এবং নূর মিয়া লাফিয়ে দাঁড়িয়ে ওঠে। এবার তার পিঠে সুরসুরির কারণে হাত দিলে দেখে সেখানে একটা সাপ এবং নূর লাফিয়ে কয়েক হাত দূরে সরে যায় এবং দোয়া কালেমা পড়তে থাকে। নূর মিয়া আল্লাহর নাম নিয়ে দৌড় দেয় এবং সোজা সামনের দিকে। একটু দৌড়ানোর পর দেখে আর কিছুই নেই, পিছনে না তাকিয়ে সোজা সামনে হাঁটতে থাকে সে। নৌকা যেখানে আছে সেখানে চলে যায় এবং সে বিলের দিকে তাকায় এবং বিলটার নাম সোনা পাতলির বিল এবং চাঁদের আলো থাকায় পানির ঢেউ এবং চাঁদের আলোর সংমিশ্রণে সোনার মতো মনে হচ্ছে সেটা। নৌকাটা নিয়ে নূর বেরিয়ে পড়ে এবং সেই উঁচু ঢিবিটার উদ্দেশ্যে। সেদিনের মতো হঠাৎই আবহাওয়া চেঞ্জ হয়ে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় আর সাথে বজ্র বিদ্যুৎ। নূর আল্লাহ আল্লাহ করতে থাকে এবং বাতাসের গতিবেগ বেড়ে যেতে থাকে ক্রমশই এবং উঁচু ঢেউ এসে আঘাত করতে থাকে নৌকায় এবং সে এই মুহূর্তে যে জায়গায় আছে বিলের সেই জায়গাটায় পানির পরিমাণ অনেক বেশি। নূর মিয়া জোরে জোরে বৈঠা বাইতে থাকে সেখানে। এই বুঝি নৌকা উল্টে যায়, তবুও সে বৈঠা চালিয়ে যায়। যেভাবেই হোক তাকে সেই ঢিবিতে যেতেই হবে, নইলে যে ছেলেহারা হতেই পারে সে। নূর মিয়া ভাগ্যক্রমে সফল হয়ে যায়। সে নৌকা থেকে নেমে গিয়ে কবর খুঁড়েছিল সেদিকে যায় এবং কিন্তু সেখানে মাটি খোঁড়ার কোনো চিহ্ন পায় না। আমি কি ভুল জায়গায় এসে পড়লাম? নিজেই নিজেকে প্রশ্ন করে। সে আশা ছাড়ে না, টর্চ মেরে সমস্ত ঢিবিটা চেক করে কিন্তু কোথাও কবরের অস্তিত্ব পায় না। হতাশায় সে মাটির ওপরে বসে কান্না করতে থাকে আর বলতে থাকে, আপনি আমার সাথে একবার হলেও দেখা করেন। নূর মিয়া অনেকক্ষণ পরে ফিরে যাওয়ার আশায় নৌকার কাছে যায়। সেই সময়ে সেই পরিচিত কণ্ঠস্বর বলে, নূর, ফিরে গেলেই সমস্যা সমাধান হবে না। নূর যেন প্রাণ ফিরে পায়। অন্যদিন হলে হয়তোবা ভয় পেত, কিন্তু আজ সে ভয় পেল না। উল্টো ঘুরে সোজা সেই লোকটার কাছে চলে গেল এবং এই প্রথম নূর সে আলখাল্লা পরা লোকটাকে ভালোভাবে দেখতে পেল। মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় পাগড়ি মতো কিছু আছে। আচ্ছা, আপনি কি আমাকে খুলে বলবেন সব? কেন আপনি এসব করছেন? ছেলেদের ভুলের কথা শুনবি নূর? হ্যাঁ অবশ্যই। কি ভুল করেছে সেটা শুনলেই কি আমার ভাইকে ফেরত দিতে পারবি? এবং আমি কবর খুঁড়তে খুঁড়তে ক্লান্ত, আমাকে মাফ করুন, দয়া করে বলুন কেন আপনি এমনটা করছেন? তোর যেহেতু শোনার ইচ্ছা তাহলে শোন। সেদিন আমাবস্যা ছিল এবং রাত চারিদিকে অন্ধকার। গ্রামের কিছু ছেলে বুদ্ধি আটলো তারা আজ ডাব চুরি করে খাবে। এলাকার বড় পুকুরের পাশে যেসব ডাব গাছ আছে সেখান থেকে ডাব চুরি করবে। উঠতি বয়সের সিদ্ধান্ত এবং যেই ভাবা সেই কাজ। এবং তারপর তারা একটা বড় দাঁত নিয়ে এসে সেই পুকুরের পাড়ে চলে যায়। তারা যখন পুকুরের ধারে চলে যায় তখন তারা তাদের সামনে একটা সাপ দেখতে পায়। সেটা দেখা মাত্রই তারা লাঠি নিয়ে এবং সেই সাপটাকে পিটিয়ে মেরে ফেলে। এটা বলেই লোকটা অঝরে কেঁদে ফেলে। নূর মিয়া প্রশ্ন করে, এই সাপটা মারার জন্যই কি আপনি ওদের হত্যা করেছেন? হ্যাঁ নূর, হ্যাঁ। এই সাপের সাথে আপনার সম্পর্ক কি?
আমরা দুই ভাই। আমার ছোট ভাই সাধারণত ওই পুকুরের ধারেই থাকে। সেদিন সে সাপের আকৃতি নিয়ে ঘুরতে বের হয়েছিল, কিন্তু তোর ছেলেরা ওকে বাঁচতে দেয়নি। এবার বল, আমি ওদের হত্যা করব না তো কি করব? নূর এবার বলে ফেললো, ওদের হত্যা করলে কি আপনার ভাইকে আপনি ফেরত পাবেন? প্রতিশোধ নিতে পারবো তো। দয়া করে প্রতিশোধের জন্য এভাবে অন্য কারো বুক খালি করবেন না। আমি ওদের হয়ে মাপ চাচ্ছি। আপনার ভাইয়ের জানাজা করার উসিলায় আমার পক্ষ থেকে ওদের মাফ করে দেন। নূর, আমি মাফ করলেও ওর স্ত্রী তাকে ক্ষমা করবে কিনা জানি না। মানে তুই কি মনে করেছিস প্রতিদিন আমি তোকে ভয় দেখাই? আজকে আসতেও যে বিপদে পড়ছিলি সেটা আমার ভাইয়ের স্ত্রী করেছে। কয়েকদিন আগে যে ভয় পেয়েছিলি সেটাও সে ছিল। আমি তোকে ওর হাত থেকে বাঁচিয়েছিলাম। আমি আপনার কাছে করজোর করে বলছি, ওদের মাফ করে দেন। আমি আমার ছেলেকে হারালে মরে যাব। এবং সেই সময় একটা ভয়ঙ্কর শব্দের ডান দিক থেকে একটা বাতাস আসলো। একটা নারী অবয়ব দেখতে পেল নূর। নারী কণ্ঠে সে অবয়ব বলল, আমি যেভাবে বেঁচে আছি তুইও থাকবি। নূর কোনো কথা বলতে পারে না, অঝরে কান্না করতে থাকে আর বলতে থাকে, সবাইকে মাফ করে দেন, মাফ করে দেন। নূর কান্না করতে করতে কখন জ্ঞান হারিয়ে ফেলে সে নিজেও বোঝে না। সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে তার রুমে আবিষ্কার করে। জ্ঞান ফেরার সাথে সাথেই তার স্ত্রী প্রশ্ন করে, আপনি উঠোনে পড়েছিলেন কেন? কি হয়েছিল? কিছু না। আব্দুর রহমান কই? ও তো ওর রুমেই আছে। এবং নূর মিয়া উঠে ছেলেকে দেখে আসে আর মনে মনে সেই লোকটাকে ধন্যবাদ দেয়। আশ্চর্য হলেও সত্ত্বেও পরবর্তীতে আব্দুর রহমান বন্ধুদের জন্য আর নূর মিয়ার কবর খোঁড়া লাগেনি। পরিশেষে বলি, আপনারা জানেন কিনা জানি না, রাতে যদি সাপ, বিড়াল বা এই জাতীয় কোনো প্রাণী দেখে থাকলে সেটা মারার আগে বলে নিতে হবে যে তুমি যদি অন্য কিছু হও তাহলে চলে যাও। কারণ রাতে জিনেরা সাপ বা অন্য প্রাণী আকৃতির বেশে ঘোরাফেরা করে। তারা প্রথমত সাপের আকৃতিটা বেশি পছন্দ করে, তাই রাতে সাপ মারতে হলে সাবধান। এবং আমি আমার ধর্মীয় দিক থেকেই বললাম। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পরে শোনাবেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি আজকে একটি হন্টেড হাউসে আমাদের বন্ধু কর্তৃক একটি অভিযান আপনাদের সাথে শেয়ার করব। একবার একটি এনজিওতে কাজ করার জন্য চট্টগ্রামে ছিলাম অনেক দিন। পুরনো কিছু বন্ধু তো পেয়ে গেলাম, বাস আর কি, শুরু হলো আড্ডা। যারা চট্টগ্রাম গেছেন থাকেন তারা হয়তো পোর্ট কানেক্টিভ রোডের নাম শুনেছেন। এই পোর্ট কানেক্টিভ রোডের একটি জায়গায় নাম নয়াবাজার বিশ্ব রোড, যা হলি শহর ও রামপুর থানার মাঝামাঝি। এখানে একটা বাজার আছে যার নাম নয়াবাজার, যা বিশ্ব রোড থেকে একটু ভেতরে। এই বাজারের কিছু দূরে একটি আবাসিক এলাকা যার নাম মৌসুমী আবাসিক এলাকা। এই আবাসিক এলাকায় একটি বাড়িতে আমার স্কুলের ক্লাসমেট জয়নালের পরিবার ভাড়া নিয়েছিল। কারণ তাদের জায়গায় বিল্ডিং তোলা হচ্ছিল, তাই আপাতত এই মৌসুমী আবাসিকের এই ঘরটা তারা ভাড়া নিয়েছিল। ঘরটি ছিল দুতলা একটি বিল্ডিং এবং যার দ্বিতীয় তলা ওরা ভাড়া নিয়েছিল। বিশেষ কারণে আমি ওই বাসার নাম ও নাম্বার দিচ্ছি না। এই বাসা ওঠার সময় বাসার জিনিসপত্র সরানোর কাজে আমি আর শাহিন ওকে সাহায্য করি। যখন আমরা তিনজন প্রথম ওই খালি বাসায় যাই তখন দেখি ওই বিল্ডিংটা একেবারে খালি। দুই তলার মোট 3টা ফ্ল্যাট এবং যার একটিতে কোনো পরিবার নেই। এবং মানে পুরো বিল্ডিংটাই একেবারে খালি। কিন্তু বিল্ডিংটা নতুন নয়, বিল্ডিংটার বয়স কম হলেও 25 থেকে 30 বছর হবে। এরকম বিল্ডিংয়ে, তাও আবার মেইন রাস্তায় পাশে খালি থাকায় আমার আর শাহিনের সন্দেহ হলো। আমরা আমাদের সন্দেহের কথা জয়নালকে জানাই, কিন্তু সে তেমন পাত্তা দেয় না আমাদের কথায় এবং ও বলে, তোরা আসতো এক একটা ভূত, তাই তোরা খালি ভূত দেখোস। আর এখন বাসায় খুঁজে পাইতেছি না, আর ওই বাসায় উঠবো না তো কই বাসায় উঠবো? এখন ওদের পরিবার কিছু কথা বলি। এবং জয়লালের পরিবার মোট সদস্য 5 জন। ওরা মোট 3 ভাই 2 বোন। একটা বোনের বিয়ে হয়ে গেছে আর বাবা মারা গেছেন, তাই ওদের এখন সদস্য হলো 5, মানে তারা 3 ভাই এবং 1 বোন ও মা। যাই হোক, ওরা 2012 সালের এপ্রিলের 1 তারিখে ওই বাসায় শিফট হয়। প্রথম 10 থেকে 15 দিন তেমন কিছু হয়নি। তারপর মার্চ মাসের 20 তারিখের দিকে একটা ঘটনা ঘটে। তখন জয়নাল বাসায় ছিল না। রাত 11টার দিকে ওদের দরজায় নক পড়ে এবং ওর বোনের মনে করে জয়নাল এসেছে, তাই সে কোনো কথা না বলে দরজা খুলে দিল। খুলেই মাত্র সে একেবারে স্টিল হয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। সে দেখলো একটা মহিলা, যথাসম্ভব হিন্দু, তার লম্বা চুলগুলো সামনে
সামনের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে এবং চুলের জন্য ওই মহিলার চেহারা দেখা যাচ্ছে না। এবং এটা দেখে জয়নাল বোন এবং চিৎকার করে উঠে ঘরের ভেতরে দৌড় দিল আর সোজা তার মেজো ভাইয়ের রুমে গিয়ে তাকে ঢুকে বলল। এবং ওই বিল্ডিং এর কোনো পরিবার ছিল না, আর নিচে মেইন গেট ও কোলাপসিবল গেটও তালা মারা ছিল। আবার ওপরের ছাদ সবসময় তালা মারা থাকতো, কারণ ছাদে যাওয়া নিষেধ। তারপরও তার সাথে পরিবারের বাকি সদস্যগুলো এসে দেখলো দরজায় কেউ নেই। তখন তার মনে করলো মেয়েটা একলাতেই থাকতে ভয় পেয়েছে, তাই তারা কেউ গুরুত্ব দিল না। এবং যাই হোক, এই ঘটনার পর আরো কয়েকদিন কেটে গেল। একদিন তার মা দুপুরে ঘরে একলা ছিল, কারণ সবাই স্কুল চলে গেছে যে যার কাজে। এবং তাই তিনি ঘরের কোলাপসিবল গেট বন্ধ করে জোহরের নামাজ পড়তে বসলেন। নামাজ তখন শেষ হয়নি, আরো কয়েক রাকাত বাকি ছিল। আর নামাজের মাঝখানে উনি বিভিন্ন দোয়া পড়তেন। ঠিক সেদিনই তিনি দোয়া পড়ছিলেন জায়নামাজে বসে। এমন সময় তিনি দেখলেন তার সামনে ছোট একটি বাচ্চা হামাগুড়ি দিয়ে খেলতেছে। বাচ্চাটা হামাগুড়ি দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। উনি তখনই উঠে রান্নাঘরে গিয়ে দেখলেন কেউ নেই। তারপর জয়নাল এলে তার মা তাকে ঘটনাটা বলে, এবং সে আগের মতো এটা বিশ্বাস করে না। তার ঠিক পরের দিন তার ছোট ভাই সিঁড়ি থেকে পড়ে পা ভাঙলো। তার নাম কাউসার। তাকে জিজ্ঞাসা করা হলে সে বললেও, এবং সে নাকি মোবাইল টিপতে টিপতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। এমন সময় কে যেন তাকে পিছন থেকে ঠেলা মারে, আর তাই সে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। এই ঘটনার পর জয়নাল আমাকে আর শাহিনকে ডাকে, বলে ওই বাসা ছেড়ে দিবে এবং নতুন বাসা দেখার জন্য বলে। শাহিন আবার একই এলাকায় পানির কল নামক স্থানের বাসিন্দা, এবং সে বিভিন্ন জন থেকে শুনেছে ওই জায়গাটা মানে ব্রিটিশ আমলের একটা শ্মশান ঘাট ছিল। আর মুক্তিযুদ্ধের সময় ওই জায়গাটায় অনেক মানুষকে মেরে ফেলা হয়। শেষ পর্যন্ত ওরা ঘরটা ছেড়ে দেয়। এখনই আসি আসল ঘটনায়। মাস শেষ হওয়ার কিছুদিন আগে ওরা ঘর ছেড়ে দেয়। ঘরের সব জিনিস নতুন ঘরে পাঠানো হলেও বেডগুলো তখনই নতুন ঘরে দিয়ে যাওয়া হয়নি। আমরা বন্ধুরা সবাই চিন্তা করলাম আমরা সবাই মিলে এক রাতে ওই ঘরে থাকবো, দেখি কি হয়। যে কথা সেই কাজ। আমরা মোট 4 জন ওই ঘরে থাকতে যাই। আমি, শাহিন, জুবায়ের আর জয়নাল। জয়নাল থাকার আগ্রহ দেখায়, কারণ সে ওই ঘরে থাকা অবস্থায় তার পরিবারের অন্যান্যরা সবাই কিছু না কিছু দেখলেও সে কিছুই দেখেনি। তারিখটা ছিল 2012 সালের জুনের 11 তারিখ। রীতিমতো পরিকল্পনা মোতাবেক আমরা সবাই বিকালে নয়াবাজারে একত্রিত হই। এরপর কিছু খাবারের জিনিস আর মোমবাতি কিনে ওই ঘরে ঢুকতে ঢুকতে রাতের 8টা বেজে যায়। জয়নালের কাছে তখনও ঘরের চাবি ছিল, কারণ ঘর তখনও মালিককে বুঝিয়ে দেওয়া হয়নি। যথারীতি আমরা রাত 8টা থেকে 4 জনে মিলে ড্রয়িং রুমে আড্ডা দিলাম। রাত 10টার দিকে আমরা সবাই নিচে নেমে রাতের খাবার খেলাম। রাতের খাবার খাওয়ার পর আবার ড্রয়িং রুমে আড্ডা মারলাম। ঘরটিতে 3টা বেডরুম ছিল। আমরা 3 জন 3টা বেডরুমে আলাদা আলাদা ভাবে শুয়ে গেলাম। আর জয়নাল শুলো ড্রয়িং রুমে। যেহেতু খাট ছিল না কিন্তু বেড ছিল, তাই আমরা মেঝেতে বেড বিছিয়ে শুয়ে পড়লাম। ঘরের মশার স্প্রে করে দিলাম, না হলে মশার কামড় খেতে খেতেই অক্কা পেতে হতো আমাদের। এবং যাক, আমি আমার রুমে ঢোকার পর দরজা লক লাগিয়ে এবং কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। রাতে যথাসম্ভব 3টার দিকে মনে হলো কে যেন আমার রুমে খালি পায়ে হাঁটছে। কম্বলের ফাঁক দিয়ে দেখি কে যেন হাঁটছে। আমি নিচে শোয়াতে তাকে অনেক লম্বা লাগছিল, তাই ঠিক সে কতটুকু লম্বা তা আমি ঠিক করতে পারি না। আমি তো ভয়ে কি অবস্থা ভাষায় বলতে পারবো না। আমি দোয়া দরুদ পড়া শুরু করে দিলাম। মাঝে মাঝে শাহিনকে মনে মনে গালিও দিচ্ছিলাম। যাক, ঠিক কতক্ষণ বলতে পারি না, মনে হয় 15 থেকে 20 মিনিট পর আমি আবার কম্বলের ফাঁক দিয়ে দেখলাম ঘরে কেউ নেই। আমি ভয়ে বিছানা থেকে উঠতে পারছি না। কেমন করে সকাল পর্যন্ত ছিলাম আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল আবার এসে ওই বস্তুটি ঘরে হাঁটা শুরু করবে, আর এবার হাঁটলে যেন পেছন দেখতেও হবে আমায়, এবং ভয়ে আমি মরে কাঠ হয়ে যাব। এবং যাক, ফজরের আজান দেওয়ার সাথে সাথে আমি লাফ মেরে উঠে গেলাম এবং তারপর চিল্লাচিল্লি করে সবাইকে ডেকে বললাম এই ঘরে আর 1 মিনিট থাকবো না, সবাই বের হো। তারপর শাহিন বের হলো রুম থেকে। জয়নাল ঘুম থেকে উঠলো, কিন্তু সমস্যা হয়ে গেল জুবাইকে নিয়ে। সে দরজা খুলছে না। অনেক ডাকাডাকির পর জয়নাল লকের চাবি দিয়ে দরজা খুলে দেখে জুবাইয়ের বেডে নেই। সে রুমের অন্য প্রান্তে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর তার মাথায় 1 বালতি পানি ঢালা হলো। আমরা কোনো কথা না বলেই ওই বাসা থেকে বের হয়ে গেলাম। তখনও রাস্তায় মানুষ তেমন আসেনি। ছোট একটা হোটেল খোলা ছিল, সেখানে গিয়ে নাস্তা করতে করতে সবার
রাতের কাহিনী এক একজনকে বললাম। জয়নাল বলল এবং সে বলতে গেল কোনো কিছুই দেখেনি এবং খালি খচখচ আওয়াজ শুনেছে, কিসের আওয়াজ সে জানে না। শাহিন বলে শাহিনের ভাষ্য মতে সে একজন নয় দুইজনকে দেখেছে, যার একজন হিন্দু মহিলা হাতে শাখা ছিল, আরেকটা ছোট বাচ্চা। জুবাইর বলে জুবাইরের সবচেয়ে বেশি ভয় পাইছে, কারণ ছোট থাকা অবস্থাতেই তার সাথে প্যারানরমাল জিনিস বেশি ঘটত। তাকে কয়েকবার হুজুরের কাছে নিয়ে যেতে হয়েছিল, আবার তার রাশি নাকি তোলা। যাক, সে নাকি ঘুমানোর পরে একটা বাচ্চার হাসির আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে হাসিটা কোন জায়গা থেকে আসছে প্রথমে বুঝে উঠতে পারে না সে, এবং হঠাৎ সে দেখলো তার পায়ের দিকে নিচে এবং মেঝেতে শোয়া অবস্থায় একটা ছোট বাচ্চা খেলতেছে। এমন সময় একটা মহিলা, সম্ভবত আমি যে মহিলাকে দেখেছিলাম, এসে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে জুবাইয়ের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তারপর নাকি তার আর কিছু মনে নেই। সকালে মাথায় পানি দেওয়ার পর ওর হুঁশ ফিরে আসে। আর আমারটা তো আগেই বলেছি, এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। আমি শুধু ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম, বিশ্বাস অবিশ্বাস করাটা সম্পূর্ণ আপনাদের বিষয়। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ভালো লাগলে এসব ঘটনা পরে শোনাবেন। আর আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিল রফিক, তাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য।